সম্মানিত ভিউয়ার্স, আমেরিকা এবং ইরান যুদ্ধ নিয়ে নতুন কৌশল শুরু হয়েছে। এই কৌশল শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। আপনারা জানেন যে একটি হেলিকপ্টার ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে, আমেরিকান হেলিকপ্টার। সেখানে পাইলট এবং আরোহী তারা বেঁচে গেছে, কিন্তু হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ইরান সাথে সাথেই তাদের বক্তব্য রেখেছে যে এই ইউএসের বা আমেরিকার এই হেলিকপ্টার ধ্বংসে ইরানের কোনো হাত নেই। তাহলে কাজটি কে করলো? পরিষ্কার আমরা অনুধাবন করতে পারি যে এই কাজটি করেছে ইসরায়েল। কারণ নেতানিয়াহু ইতিমধ্যেই বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও ইসরায়েল কখনো লেবাননে আক্রমণ বন্ধ করবে না এবং ইরানের উপর আক্রমণ বন্ধ করবে না। অর্থাৎ ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, অর্থাৎ ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেই থাকবে। তাহলে আমরা এটা বুঝতে পারি যে হেলিকপ্টার যে বিধ্বস্ত হলো, এই বিষয়টি এখনও পরিষ্কার হয়নি যে কারা করলো। ইতিমধ্যে আরেকটি ব্যাপার ঘটেছে যে বাহরাইনে ফিফথ ফ্লিট যেটা আমেরিকার আছে, সেইটার উপরে ইরান স্বীকার করেছে আক্রমণ করেছে, তবে ম্যাসিভ অ্যাটাকে যায় নাই। ইরান যদি ম্যাসিভ মিসাইল এবং ড্রোনের অ্যাটাক করতো তাহলে ফিফথ ফ্লিট ডুবে যেত। কিন্তু তারা কৌশলগত মেজর একটা আক্রমণ করেছে। সেটা হলো এই ফিফথ ফ্লিটের তেলের যে ডিপো, এই ডিপোটা ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ কার্যত ফিফথ ফ্লিট এটা অকেজো হয়ে গেছে। এইখানে বিষয়টি হলো এই যে হেলিকপ্টার বিধ্বংসের বিষয়টি পরিষ্কার না হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ইরানকে দায়ী করেছে এবং ইতিমধ্যে আমেরিকান সৈন্যদের নির্দেশ দিয়েছে ইরান আক্রমণ করার জন্যে। এখন পরবর্তী আক্রমণের পর্যায়ে কোন দিকে যেতে পারে জানি না। ইতিমধ্যেই যে আপনার হরমুজ প্রণালীর আশপাশে যে ছোট ছোট শহরগুলো আছে সেখানে ওয়াচ টাওয়ার ছিল। সেই টাওয়ারগুলো কয়েকটা, প্রায় 6 থেকে 7টা, কেউ বললে 8টা টাওয়ার আমেরিকা অলরেডি নষ্ট করেছে। আমেরিকান সৈন্যরা এটা নষ্ট করে দেওয়ার কারণ হলো এই যে কোনো বড় ধরনের সংঘর্ষ যদি শুরু হয়, অর্থাৎ আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী আমেরিকান সৈন্যরা আক্রমণ করে, মেরিন সৈন্য, নেভি সৈন্য বা অন্যান্য সৈন্যরা যদি আক্রমণ করে, তাহলে যেটা হবে সেটা হলো এই টাওয়ারগুলো থাকলে ওয়াচ করতে পারবে আইআরজিসি, আমেরিকান সৈন্যের উপস্থিতি। টাওয়ারগুলো না থাকলে আইআরজিসির অপারেশন চালাতে অসুবিধা হবে আমেরিকান সৈন্যের উপর। তবে আরেকটি কথা হলো এই ইরান সাথে সাথে এই টাওয়ারগুলো আবার পূর্ব অবস্থায় অ্যাক্টিভ করার জন্য চেষ্টায় চলছে। এইদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার করে একটি কথা বলেছেন, এই প্রথমবারের মতো পরিষ্কার করে একটি কথা বলেছেন, যেটাকে থ্রেট বলা যায়। বলেছেন যে পারস্য উপসাগর এবং হরমুজ থেকে চলে যাও যদি জীবন বাঁচাতে চাও। আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং বলেছে যে ইরানের সবসময় সামরিক সক্ষমতা আছে আমেরিকাকে মোকাবেলা করার। সুতরাং জীবন বাঁচাতে হলে পারস্য উপসাগর এবং হরমুজ থেকে আমেরিকান সৈন্যদেরকে চলে যেতে বলছে। এবং তিনি আরও বলেছেন যে হরমুজ প্রণালী হলো আমেরিকার মরণ ফাঁদ। এইখানে কোনো মিলিটারি আক্রমণ করে আমেরিকা কখনো ইরানের বিরুদ্ধে জিততে পারবে না। এই পর্যন্ত যতগুলো আক্রমণ করেছে কোনোটাতেই জিততে পারেনি। এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল বেরিয়ে গেছে, প্রকাশ পেয়েছে। সেটি হলো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে আরেকটা বড় ধরনের মিলিটারি সার্জিক্যাল স্ট্রাইকে গেলে ইরান যদি বড় আক্রমণ করে আমেরিকান সৈন্যদেরকে হতাহত করে, অনেকগুলো আমেরিকান সৈন্যকে যদি এখানে মেরে ফেলে ইরান, তাহলে ডোনাল্ড ট্রাম্প একটা গ্রাউন্ড ক্রিয়েট করবে যে ইরানকে বড় ধরনের আক্রমণ করার। কারণ সেনেট এবং কংগ্রেস ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের যেই যুদ্ধ করার ম্যাসিভ ওয়ার, অর্থাৎ ব্যাপক যুদ্ধে যাওয়ার ক্ষমতা আসলে কমিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই ডানাকাটা পাখির মতো করে দিয়েছে। এখন ভূমিতে নেমে, অর্থাৎ মাটিতে বসে এই পাখি আর উঠতে পারছে না। ডানাকাটা পাখি তো আর উঠতে পারে না। তাই এই অপকৌশল খুঁজছে যে কোনোভাবেই যদি ইরান বড় ধরনের আক্রমণে যায়, তাহলে সেইটাকে পুঁজি করে ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের আক্রমণে আমেরিকার বিরুদ্ধে যাবে। তবে এইটাও ঠিক যে এইটাও লিমিটেড যুদ্ধই হবে, কারণ বড় ধরনের যুদ্ধে আর ডোনাল্ড ট্রাম্প যেতে পারবে না। এই ডোনাল্ড ট্রাম্পের কৌশলটা হলো এই যে আগামী যে আপনার নভেম্বর মাসের 3 তারিখে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা হলো আপনার মিড টার্ম ইলেকশন।
সেই মিড টার্ম ইলেকশন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটাকে চালিয়ে যাবে। ইতিমধ্যেই নেতানিয়াহু বলে দিয়েছে যে আমেরিকার সাথে ইরানের যাই হোক না কেন চুক্তি হোক বা যুদ্ধবিরতি হোক বা যে কোনো শান্তি চুক্তি হোক, যে কোনোভাবেই চুক্তি দুই দেশ আবদ্ধ হোক না কেন, ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে। কোথায়? ইরানের বিরুদ্ধে এবং লেবাননের বিরুদ্ধে। তো সুতরাং বুঝতেই পারছেন, আসলে অনেকেই বলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের অবনতি ঘটেছে। আমি মনে করি এটা ঠিক না। আমার মাথা এখনও ঠিক আছে। আমার যে পর্যালোচনা, আমি আমেরিকা এবং ইসরায়েলের যে ইতিহাস জানি, সেই ইতিহাসের প্রেক্ষাপটে আলোকে আমি নির্দ্বিধায় বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যে নেতানিয়াহুকে বকাঝকা করে বলে প্রচার মাধ্যমে আসে, এইগুলো আসলেই হলো একটা পাতানো খেলা। আসলে ইসরায়েলের সাথে কখনোই মানে আমেরিকার সম্পর্ক নষ্ট হতে পারে না। নেতানিয়াহুর সাথেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। এটা হলো দুইজনের পাতানো খেলা, এবং এই খেলা ডোনাল্ড ট্রাম্প, আমি তো বললামই, নভেম্বরের 3 তারিখ অর্থাৎ মিড টার্ম ইলেকশন পর্যন্ত চালিয়ে যাবে। এই জন্য যে দেখো ইরানিরা কত খারাপ, আমরা বারবারই এরা আক্রমণ করে, এটা জানে। ইরান কিন্তু কখনই প্রথম আক্রমণ করেনি, একটি বারও না। ইরান যেভাবে বলে এসছে যে আমাদেরকে আক্রমণ করলে আমরা রিটালিয়েশনে যাই, ইরান সবসময় পাল্টা আক্রমণে গিয়েছে প্রথম থেকে, অর্থাৎ আগে থেকে ইরান কখনো আক্রমণ করে না। তাই ডোনাল্ড ট্রাম্প খুব বেকায়দায় পড়েছে। আমেরিকার সাধারণ জনগণও বলে যে ইরানিরা তো প্রথম আক্রমণ করে না, আক্রমণ তো করে ট্রাম্পের বাহিনী। আমেরিকা আক্রমণ করে, ইরান তার প্রতি উত্তর দেয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সব দিক থেকে একটি ঝামেলার মধ্যে আছে। একটি নৈতিকভাবেও তার কোনো সমর্থন নাই, কেউ করছে না। ইউরোপীয় দেশগুলো তার থেকে সরে গেছে, ন্যাটো সরে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন সরে গেছে। আবার এই জেলেনস্কিকে দিয়ে যে পিটার্সবুর্গে রাশিয়া একটি আক্রমণ করেছে, তাতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটেছে। এদিক থেকে আরেকটি জিনিস বলি যে ভারত কি বুঝে এই কাজটা করলো আমি ঠিক বুঝি না। তারা বেশ কয়েকটি, কেউ বলে 7টি, কেউ বলে 8টি ক্ষেপণাস্ত্র তাক করেছে। তার মধ্যে বলে অ্যাটমিক ক্ষেপণাস্ত্র, অর্থাৎ অ্যাটমিক মিসাইল তাক করেছে। কোন দিকে তাক করেছে এখন এটা বলা হয়নি, তবে ভিডিও ফুটেজ এসছে। আমার কথা হলো, ভারত এই মুহূর্তে কোন দেশের দিকে তাক করবে? কোন দেশের দিকে তাক করবে? চায়নার দিকে যদি নিউক্লিয়ার মিসাইল তাক করে থাকে, তাহলে ইন্ডিয়া কি করবে? ভারত চায়নার বিরুদ্ধে কি করবে? এই কয়েকদিন আগে, হয়তো বড় জোর 1 সপ্তাহ আগে, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন, যিনি একসময় সিকিউরিটি অ্যাডভাইজারও ছিলেন ভারতের, তিনি পরিষ্কার করেছেন যে 1988 সালে রাজীব গান্ধী যখন চীন সফর করে, তখন চীন এবং ভারতের অর্থনীতি প্রায় কাছাকাছি ছিল, কিছুটা পেছনে ছিল ভারত। এখন ভারতের চেয়ে 5 থেকে 6 গুণ এগিয়ে আছে চায়নার অর্থনীতি, অর্থাৎ চায়না ভারতের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী। তাহলে কি করবে? পাকিস্তানের দিকে? পাকিস্তানে তো ডেটারেন্স হয়ে গেছে, পাকিস্তানেরও নিউক্লিয়ার পাওয়ার আছে, অর্থাৎ অ্যাটম বোমা আছে, ভারতেরও আছে। আমরা যতটুকু জানি, জিও পলিটিক্যাল ম্যাটার এবং স্ট্র্যাটেজিক ডিফেন্স আলোচনায় যতটা বুঝতে পারি, যে দুটো দেশের মধ্যে যদি আণবিক শক্তি থাকে, অর্থাৎ অ্যাটম বোমা থাকে, সেই দুটি দেশ কখনো ম্যাসিভ কোনো ওয়ারে যেতে পারে না। তাহলে পাকিস্তানের বিরুদ্ধেও এই নিউক্লিয়ার মিসাইল তাক করলে ভারতের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। এরই মধ্যে যে কতগুলো কথা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখানে কিছু শুভেন্দু অধিকারী নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো মন্তব্য করেছেন। এমনও বলেছেন যে বাংলাদেশ 5 মিনিটের মধ্যে উনি দখল করে নেবেন। এই ধরনের বক্তব্য অবিমৃষ্যকারী, দায়িত্বহীন মন্তব্য। তাকে বুঝতে হবে 19 কোটির দেশ, এটা নেপালও না, ভুটানও না, ইভেন কি শ্রীলঙ্কাও না। সুতরাং এই দেশগুলোকেই তো সামলাতে পারছে না, যে 3টা দেশের নাম বললাম। তাহলে ইভেন কি মলদ্বীপকেও তো কিছুই করতে পারেনি। আর বাংলাদেশ তো প্রায় 19 কোটির উপরে, এখন জনসংখ্যা প্রায় 20 কোটি ছয়। সুতরাং এই ধরনের বক্তব্য ঠিক না। ইতিমধ্যেই ভারত যে কাজটি করেছে, সাইপ্রাসকে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়েছে। কেউ বলেছে ড্রোন দিয়েছে, কেউ বলে মিসাইল দিয়েছে, আমি শুনছি দুটোই দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো না। সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে
তুরস্কের সম্পর্ক ভালো না। সাথে সাথে তুরস্কের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসছে এবং একটি সামরিক চুক্তি ইতিমধ্যেই হয়েছে। সুতরাং আমি মনে করছি যে ভারত যতই এগুলো করুক, অস্ত্রের মহড়া দেখাক বা প্রতিবেশী রাষ্ট্রকে ধমক দিক, এতে কিন্তু ভারতের লাভ হবে না। বরং এই ভারতের চেয়ে অপেক্ষাকৃত যে ছোট রাষ্ট্রগুলো, চায়না ছাড়া বাকিগুলো, তারা কিন্তু অন্য ধরনের মিলিটারি অ্যালায়েন্সে যাবে সুপার পাওয়ারের সাথে। সুতরাং আমি যেটা মনে করি যে দক্ষিণ পূর্ব এশিয়াতে শান্তি খুবই দরকার। অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে শান্তি দরকার, মানুষের ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এগুলোর জন্য শান্তি দরকার। আমি আশা করি ভারত দায়িত্বশীল মন্তব্য বা দায়িত্বশীল ভূমিকায় থাকবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।